Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিএসসি ক্লার্কশিপ মেন্স 2024 এর একদম ফাইনাল মোমেন্টে তোমাদের আর দুদিন মাত্র পরীক্ষা বাকি আছে। সো এই মুহূর্তে মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 50 মার্কসের ইংলিশ পেপারে মক টেস্ট। তোমরা এর আগেও মক টেস্ট সলভ করেছো, বারবার রিকোয়েস্ট করেছো প্রত্যেকদিন একটা করে মক টেস্ট নিয়ে আসার জন্য, বাট দ্যাট ওয়াজ নট পসিবল ফর মি এবং সেই জন্য শেষ মুহূর্তে আরেকটি মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যাতে তোমরা পরীক্ষার আগে অ্যাটলিস্ট নিজেদেরকে আর একবার তোমরা রিভিশন করতে পারো নিজেদের পড়াটা কতটা তৈরি হয়েছে বা তোমাদের পরীক্ষাতে হাতের লেখা স্পিড কতটা হচ্ছে, কতটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাতায় আনসার লিখতে পারছো এবং সব থেকে বড় কথা তোমাদের যে 30 মিনিটসের সময় রয়েছে সেই 30 মিনিটসের সময়ের মধ্যে ইংরেজিতে 3টে রাইটিং লিখে কমপ্লিট করতে পারছো কিনা। সো সেই বিষয়গুলো তোমরা আরেকবার ঝালিয়ে নিতে পারো এই মক টেস্টের মাধ্যমে। এর আগে যে ক্লাসেসগুলো নিয়ে আসা হয়েছিল ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে বিভিন্ন রিপোর্ট রাইটিং, প্রেসি বা ট্রান্সলেশনের ক্লাসেস, আশা করছি সেগুলো তোমরা দেখেছো, সেগুলো তোমরা অবশ্যই প্রস্তুত করেছো বাড়িতে। এবং ক্লার্কশিপের যে রিপোর্ট রাইটিং তার উপরে 50টা টপিকস নিয়ে ক্লাসেস নিয়ে আসা হয়েছিল। এছাড়াও তোমরা রিকোয়েস্ট করার পরে সেখান থেকে কাট ডাউন করে আরো মোস্ট ইম্পর্টেন্ট 20টা টপিক্সেরও রিপোর্ট রাইটিং ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করছো, দেখছো। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে ক্লার্কশিপের যে ট্রান্সলেশনের প্রশ্ন বা প্রেসি প্রশ্ন সমস্ত এসেছিল সেগুলো কম্পাইল করে একটা ভিডিওতেও কিন্তু করা হয়েছে, সেগুলো তোমাদের জন্য আপলোড করাও হয়েছে। আশা করছি তোমরা একসাথে একটা ভিডিও থেকে সমস্ত যে ম্যারাথন রিপোর্ট রাইটিং টপিকস রয়েছে বা প্রেসি গুলো সেগুলো একবারে পেয়ে যাচ্ছ, ট্রান্সলেশন গুলো একবারে পেয়ে যাচ্ছ। সো ডেফিনেটলি তোমাদের সেগুলো পরীক্ষাতে হেল্প করবে বলে মনে হয়। সুতরাং আজকে ক্লার্কশিপ মেন্স 2024 এ ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট নাম্বার 2। আশা করছি তোমরা অবশ্যই মক টেস্টটা সলভ করবে টাইম মতো এবং সেটা আনসার চাইলে তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। বলা হচ্ছে ইউজ এক্স ওয়াই জেড ফর নেম অ্যান্ড প্লেস। দেখো তোমাদের যে লাস্ট মোমেন্টের ভিডিও বা কি কি করবে কি কি করবে না, কি কি স্ট্র্যাটেজি ফলো করবে, সেই ভিডিওতে আমি অলরেডি তোমাদের রিপোর্ট রাইটিং এর উপরে, প্রেসির উপরে, ট্রান্সলেশনের উপরে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের যা যা ছিল সেগুলো কিন্তু সলভ করেছি বা আনসার দেওয়ার চেষ্টা করেছি যথাযথ। তারপরে কিছু কোয়েশ্চেন তোমরা কমেন্টে করছো আমাকে যেখানে তোমরা এক্স ওয়াই জেড নিয়ে অনেকটা কনফিউজড। দেখো যখন প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন দেখবে, পুরনো যখন প্রশ্নগুলো হতো পিএসসির, তখন সেখানে ওরা মেনশন করতো যে পার্সোনাল নেম এবং অ্যাড্রেসের বদলে এক্স ওয়াই জেড লিখতে। কিন্তু রিসেন্ট টাইমসে দেখা গেছে ওরা কি করে শুধুমাত্র এক্স ওয়াই জেড লিখতে বলে ফর নেম অ্যান্ড প্লেস, সেখানে কিন্তু পার্সোনাল নেম বা পার্সোনাল অ্যাড্রেসের কথা বলে না। ওরা কিন্তু জেনারেলাইজড করে ইনস্ট্রাকশনটা দেয় যে নাম এবং প্লেসের ক্ষেত্রে এক্স ওয়াই জেড লিখবে। সেটা কিন্তু শুধু তোমার নাম নয়, যে কোনো নাম যে কোনো প্লেসের ক্ষেত্রেই প্রযোজ্য। ইন দ্যাট কেস তোমাকে যে কোনো নাম বা প্লেসের নাম, মানুষের নাম লিখতে গেলে এক্স ওয়াই জেড দিয়েই লিখতে হবে। যদি ধরো সিএম কোথাও ভিজিট করেছে তখন ডেফিনেটলি সিএম ম্যাডাম তোমরা লিখতে পারো, কিংবা মিসেস সিএম লিখতে পারো, কিংবা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার পিএম বা মিস্টার পিএম এরকম ভাবে লিখতে পারো। কিন্তু কখনোই তোমরা তাদের নাম মেনশন করা বা কোনো জায়গা পার্টিকুলার নাম না করাই উচিত যদি কোয়েশ্চেনে এক্স ওয়াই জেড এই ইনস্ট্রাকশনটা থাকে। যদি এটা না থাকে ইন দ্যাট কেস তোমরা কিন্তু অবশ্যই উল্লেখ করতে পারো, কিংবা এমন কোনো টপিক দিয়েছে যেখানে কোনো জায়গার নাম বলে দিয়েছে তখন তুমি কিন্তু জায়গার নাম লেখার জন্য একটা ফ্রিডম ওখান থেকে পাচ্ছ, লিবার্টি পাচ্ছ। যদি তেমনটা না থাকে, কাল্পনিক কোনো ঘটনা, কাল্পনিক কোনো জায়গার নাম থাকে, তখন ডেফিনেটলি এক্স ওয়াই জেড লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট এ রিপোর্ট ফোকাসিং অন হিস্টোরিক ট্রাম্প অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস। দেখে এখানে বলছে ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস অর্থাৎ ভারতীয় মহিলা যারা খেলোয়াড় রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে, তাদের যে ঐতিহাসিক সাফল্য সেটার উপরে তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। এখানে কিন্তু ইন্ডিয়ান উইমেন বলে দিচ্ছে, অর্থাৎ ভারতীয় মহিলাদের যে সাফল্য, ক্রিকেট টিম শুরু করে, হকি টিম থেকে শুরু করে বিভিন্ন অলিম্পিক্স বা প্যারাঅলিম্পিক্স বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়ান উইমেনদের যে সাফল্য সেটা পুরোটা লেখা হচ্ছে, কারণ এখানে ইন্ডিয়ান উইমেন বলে দিয়েছে। সুতরাং তোমাকে কিন্তু এখানে এক্স ওয়াই জেড মেনশন করার দরকার নেই, কারণ এখানে ইন্ডিয়ান উইমেন তোমাকে লিখতে বলেছে। এখানে প্রশ্নে তোমাকে লিবার্টি দিচ্ছে নামগুলো লেখার জন্য। বাট নেক্সট রিপোর্টে দেখো অর যেটা রয়েছে, রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট অফ স্ট্যাম্পিড ইন দি টেম্পল ইন ইয়োর লোকালিটি।
তোমার লোকালিটিতে একটা মন্দিরে একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে পদপৃষ্ট হওয়ার দুর্ঘটনা, স্ট্যাম্পিডের ঘটনা। মেনি পিপল বা ইনজিওর্ড, অনেক লোক আহত হয়েছে। ড্রাফট রিপোর্ট অন দি সেম, এই টপিকে তোমাকে রিপোর্ট লিখতে হবে। মেনশনিং দ্য রিজন অফ দি স্ট্যাম্পিড, এই যে স্ট্যাম্পিড বা পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটলো তার কারণটা কি, মেজার্স টেকেন বাই দি অ্যাডমিনিস্ট্রেশন, এবং প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হলো টু সেভ পিপল, লোকজনকে বাঁচানোর জন্য। এক্ষেত্রে দেখো তোমার লোকালিটিতে একটা টেম্পল, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার লোকালিটির নাম উল্লেখ করতে পারবে না, তোমাকে সেক্ষেত্রে এক্স ওয়াই জেড লিখতেই হবে, বা টেম্পল যেটা এক্স ওয়াই জেড টেম্পল বা এক্স ওয়াই জেড এরিয়া। সুতরাং এই যে রিপোর্ট গুলো তার উপরও তোমার কিন্তু ডিপেন্ড করবে এক্স ওয়াই জেড লিখবে না লিখবে না। যদি কোথাও বলে যে সুন্দরবনে বাঘ অ্যাটাক করেছে, ডেফিনেটলি সুন্দরবনের নাম তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এবার সুন্দরবনের জায়গার কিছু নামের বদলে তুমি হয়তো এক্স প্লেস ওয়াই প্লেস লিখে, কিন্তু আসল যে জায়গার নাম রিপোর্ট রাইটিং এ প্রথমে যখন হেডিং করা হয় তখন তোমাকে সুন্দরবন উল্লেখ করতেই হবে, কারণ ওখানে তোমার হিন্টস বা টপিকে রয়েছে। সুতরাং যখন তোমাকে বলে দিচ্ছে কোন জায়গা কি ব্যাপার তখন তুমি সেটা উল্লেখ করবে, তুমি লিবার্টি পাচ্ছ। কিন্তু যখন তোমাকে উল্লেখ করছে না তখন এক্স ওয়াই জেড বলে তোমাকে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, একটা প্রেসি রয়েছে, প্রেসি প্যাসেজটি পড়তে হবে এবং অ্যাড এ সুটেবল টাইটেল। এটা তোমরা একবার পজ করে নেবে, ভিডিওটা পজ করে তোমরা ডেফিনেটলি এটা আনসার করতে পারো। যদিও একটু বড় প্রেসি রাখা হয়েছে, কারণ দেখো তোমাদের পরীক্ষার টাইম কিল করার জন্য ডেফিনেটলি ওরা বড় প্যাসেজ তোমাকে দিতেই পারে, বড় মানে খুব বড় নয়, বাট ছোট থেকে বড়, তার মাঝখানে মিডল একটা বা মডারেট লেভেলের একটা ডিফিকাল্ট লেভেলের তোমাকে কিন্তু প্রেসি দিতে পারে। সুতরাং এটা তোমাদের প্রস্তুত থাকতে হবে যে বড় প্রেসি তাড়াতাড়ি করে পড়ে কি করে সেটা আনসার করতে হবে সময় নষ্ট না করে। তিনটে করে কোয়েশ্চেন থাকছে বাংলাতে এবং ইংলিশে, তার মধ্যে ডেফিনেটলি রিপোর্ট বলো, প্রেসি বলো, ট্রান্সলেশন বলো, যে কোনো একটা টপিক আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হবে। বাদ বাকি দুটো টপিক ইজি হবে, বাট একটা টপিক একটু ডিফিকাল্ট করবে, কারণ লাস্ট টাইম ওর যে প্রেসিটা দিয়েছিল সেই প্রেসিটা দেখতে ছোট হলো, সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল, পলিটিক্যাল রাইটিং নিয়ে যেটা লেখা হয়েছিল। সো তোমাদের এগুলো মাথায় রেখে চলতে হবে। তোমরা অবশ্যই আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নিজেদের আনসার লিখছো। এবং 3 নম্বরে রয়েছে ট্রান্সলেট দি ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ, 20 মার্কস রয়েছে। বলা হচ্ছে একজন দেশপ্রেমিক হলেন তিনি যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং তার জন্য লড়াই করতে ও মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকেন। প্রতিটি সৈনিক তার কর্তব্যের ব্যাপারে দায়বদ্ধ থাকেন, কিন্তু শ্রেষ্ঠ শ্রমিকরা তার চেয়ে বেশি কিছু করেন। তারা তাদের জীবনে ঝুঁকি নেন, কারণ তারা দেশের পাহাড় উপত্যকা, তাদের শহর ও গ্রাম, তার জনগণ এবং তাদের জীবনধারাকে ভালোবাসেন। তারা শেষ পর্যন্ত তৈরি থাকেন সেই শত্রুকে প্রতিহত করতে যারা এই দেশকে দখল করতে চায় এবং ধ্বংস করতে উদ্যোগী হয়। তাহলে এই যে তিনটে প্রশ্ন আছে, দুটো রিপোর্ট রাইটিং এর টপিক আছে, যে কোনো একটা লিখতে হবে, তারপর প্রেসি রয়েছে এবং তারপর ট্রান্সলেশন রয়েছে। তোমরা এগুলো অবশ্যই ভিডিও পজ করে তোমাদের আনসার লিখতে পারো, কারণ এরপর আমি আনসারটা তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, হিস্টোরিক ট্রাম্পস অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস, অর্থাৎ ভারতীয় মহিলাদের, ভারতীয় যারা খেলোয়াড় রয়েছেন মহিলারা, তাদের যে ঐতিহাসিক জয়, ঐতিহাসিক সাফল্য, সেটা নিয়ে রিপোর্ট রাইটিং। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার XYZ ডিসেম্বর 28। এখানে যদিও ইন্ডিয়ান উইমেন বলেছে, তুমি এখানে কলকাতা বা দিল্লি চাইলে তুমি লিখতেই পারো, বাট আমি এখানে তবুও XYZ লিখেছি। Indian women athletes have achieved remarkable milestones in 2025. ভারতীয় মহিলা খেলোয়াড়রা হ্যাভ অ্যাচিভড, তারা কিন্তু অর্জন করেছে, রিমার্কেবল মাইলস্টোনস, রিমার্কেবল অর্থাৎ অবিস্মরণীয়, মাইলস্টোনস বিভিন্ন রকম তাদের কিন্তু সাফল্যের এক একটা পদক দেখতে পাচ্ছি ইন 2025, 2025 সালে। It highlights their resilience and excellence in various sports from cricket to wrestling. এই যে তারা খেলাতে বিভিন্ন প্রতিযোগিতাতে সাফল্যের সঙ্গে তারা পদক জিতেছে এবং দেশের মুখ উজ্জ্বল করেছে, এই বিষয়টা হাইলাইটস করে দেয়ার রেজিলিয়েন্স, তাদের যে অপ্রতিরোধ ক্ষমতা, তাদের যে প্রতিরোধ ক্ষমতা, অ্যান্ড এক্সেলেন্স, তাদের উৎকর্ষতা, ইন ভেরিয়াস স্পোর্টস, বিভিন্ন খেলাতে, ফ্রম ক্রিকেট টু রেসলিং, এবং সেই খেলাটা ক্রিকেট থেকে শুরু করে কুস্তি পর্যন্ত বিস্তৃত, মানে খেলার প্রত্যেকটি বিভাগে বিভিন্ন ইভেন্টে মহিলাদের যে এই সাফল্য সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো। দে আর উইনিং, ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড ইন্সপায়ারিং মিলিয়ন্স। দে আর উইনিং, তারা কিন্তু জিতছে, ব্রেকিং ব্যারিয়ার্স, তারা বিভিন্ন রকম যে সমাজের
বিভিন্ন যে বাধা বন্ধ সমাজে যে শিকল শৃঙ্খল রয়েছে, বিভিন্ন যে সেখানে কুসংস্কার রয়েছে সেগুলোকে ব্রেক করছে এবং ইন্সপায়ার করছে মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোকেদের তারা কি করছে, ইন্সপায়ার করছে বা অনেক বেশি উৎসাহিত করছে, যাতে করে অনেক বেশি সংখ্যক মহিলারা খেলাতে অংশগ্রহণ করে, অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করে, খেলাটাকেই তাদের স্বপ্ন হিসেবে চুজ করে। সো দে আর উইনিং, ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড ইন্সপায়ারিং মিলিয়ন্স। সামাজিক বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন যে শৃঙ্খলা রয়েছে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে যে আরো বেশি করে চাপিয়ে দেওয়া হচ্ছিল তাদের উপরে, বিভিন্ন সামাজিক প্রথা, বিভিন্ন সংসারের চাপ, সবকিছু, সেই সমস্ত যে অর্থোডক্স মেন্টালিটি, পেট্রিয়ার্কাল মেন্টালিটি, সেগুলোকে ভেঙে তারা আজকে নিজেদের জায়গা প্রস্তুত করছে। এটাকেই বলা হয়েছে ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড ইন্সপায়ারিং মিলিয়ন্স। এর পরে প্যারাগ্রাফে আমরা কিছু কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে যে কোন কোন মহিলা অ্যাথলিটস এর কথা বলা হচ্ছে বা কারা 2025 সালে দেশের মুখ উজ্জ্বল করেছে। এরকম প্রচুর নাম আছে, কিন্তু সবকিছু লেখা তো সম্ভব নয় একটা প্যারাগ্রাফের মধ্যে, সেহেতু বেশ কিছু সিলেক্টিভ অল্প করে লেখা হয়েছে। তোমরা চাইলে এখানে আরো কিছু নাম, তাদের যে অ্যাচিভমেন্ট সেগুলো তোমরা অ্যাড করতে পারো। উইমেন্স ক্রিকেট টিম অ্যাচিভড মেজর সাকসেস। বলছে উইমেন্স ক্রিকেট টিম, ভারতীয় মহিলা টিমের যে ক্রিকেট টিম রয়েছে, মহিলাদের যে ক্রিকেট টিম রয়েছে, তারা কিন্তু মেজর সাকসেস অ্যাচিভ করেছে, ইনক্লুডিং তার মধ্যে রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ প্রথমবারের জন্য, অ্যান্ড টি20 ওয়ার্ল্ড কাপ ফর দি ব্লাইন্ড। এবং ভারতীয় মহিলাদের যে অন্ধ ক্রিকেট টিম রয়েছে তারাও কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অর্থাৎ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে, মহিলা ক্রিকেট টিম জিতেছে, এবং মহিলা ক্রিকেট টিম ফর ব্লাইন্ড যারা রয়েছে, অন্ধ মহিলা ক্রিকেট টিম, তারাও কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো দুটো টিম দুটো ওয়ার্ল্ড কাপ জিতেছে, উইচ ইজ হিউজ। ঠিক আছে, বিসাইডস এর পাশাপাশি মানু ভাকার মেড হিস্ট্রি ইন শুটিং বাই উইনিং 2 ব্রোঞ্জ মেডালস অ্যাট দি প্যারিস অলিম্পিক্স। এবং আমরা দেখতে পেয়েছি প্যারিস অলিম্পিক্সে মানু ভাকার, যিনি প্রথমবারের জন্য শুটিং এ ভারতবর্ষের হয়ে 2টো ব্রোঞ্জ মেডেল জিতেছেন। স্মৃতি মান্ধানা ক্রিকেটে, প্রীতি পাল প্যারা অ্যাথলেটিক্স, শীতল দেবী প্যারালিম্পিক্স, দিব্যা দেশমুখ চেস, vinesh fogart wrestling, jasmine lamboria boxing have shown unprecedented success in sports। এখানে বেশ কিছু নাম দেওয়া হয়েছে, যে স্মৃতি মান্ধানা ক্রিকেটের ক্ষেত্রে প্যারা অ্যাথলেটিক্সে প্রীতি পাল, প্যারালিম্পিক্সে শীতল দেবী, চেস বা দাবাতে দিব্যা দেশমুখ, কুস্তিতে vinesh fogart, বক্সিং এর ক্ষেত্রে জেসমিন ল্যাম্বোরিয়া, হ্যাভ শোন তারা দেখিয়েছে আনপ্রেসিডেন্টেড সাকসেস, অর্থাৎ অপ্রতিরোধ্য সাফল্য, যে সাফল্য এর আগে কখনো দেখা যায়নি বা তাদেরকে কেউ আটকাতে পারছে না, এইরকম ভাবে বলা যায় আনপ্রেসিডেন্টেড বা অপ্রতিরোধ্য সাফল্য খেলার ক্ষেত্রে। তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা যেটা ইন্ট্রোডাকশন বলা যায়, যে ইন্ডিয়ান উইমেনরা কি কি করছে কোন কোন খেলাতে, কিভাবে তারা বিভিন্ন রকম যে সাফল্য নিয়ে আসছে ভারতবর্ষের হয়ে, এবং তারপরে তাদের কিছু এক্সাম্পলস দেওয়া হলো। এবং লাস্ট প্যারাগ্রাফে কনক্লুশনে তোমরা বলতে পারো, দিস অ্যাচিভমেন্টস রিফ্লেক্ট দি ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড স্পিরিট অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস। এই যে সাফল্যগুলো, অ্যাচিভমেন্টস গুলো, সেগুলো রিফ্লেক্ট করছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিফলন হচ্ছে। কিসের প্রতিফলন? দি ফার্ম ডিটারমিনেশন, তাদের দৃঢ় মনোবল, ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় মনোবল, এবং স্পিরিট অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস, এবং ভারতীয় মহিলা খেলোয়াড়দের যে স্পিরিট, তাদের যে অদম্য স্পৃহা, তাদের যে অদম্য ইচ্ছা, জেতার ইচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে। ইন্সপায়ারিং ফিউচার জেনারেশনস, এবং ভবিষ্যৎ বিভিন্ন প্রজন্মকে তারা ইন্সপায়ার করছে টু পারসু এক্সিলেন্স ইন স্পোর্টস, খেলার ক্ষেত্রে যাতে তারা উৎকর্ষতাকে পারসু করতে পারে বা উৎকর্ষতাকে তারা অনেক বেশি করে অর্জন করতে পারে। দে আর দি প্রাইড অফ আওয়ার কান্ট্রি, তারা হলো আমাদের দেশের গর্ব। দে আর দি প্রাইড অফ আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশের গর্ব। এরকম ভাবে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা আনসার করা হয়েছে। এরপরে অর দিয়ে আরেকটি প্রশ্ন ছিল, যেখানে স্ট্যাম্পিডের ঘটনা ছিল। Many injured in a temple stampede in XYZ area
নো ক্যাজুয়ালিটি টাইটেল দেওয়া হয়েছে মেনি ইনজিওর্ড অনেকে আহত হয়েছে ইন আ টেম্পল স্ট্যাম্পেড মন্দিরে পদপৃষ্ট হয়ে ইন এক্সওয়াইজেড এরিয়া এক্সওয়াইজেড এরিয়াতে ঘটনাটা ঘটেছে এবং নো ক্যাজুয়ালিটি কোনো মৃতের সংখ্যা জানা যায়নি অর্থাৎ কোনো মৃত্যুর খবর নেই বা কোনো নিহতের খবর নেই এটা কিন্তু হিন্টসেই দেওয়া ছিল যে শুধু ইনজিওর্ড হয়েছে রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার এক্সওয়াইজেড নভেম্বর 27 তোমরা এখানে অ্যাকচুয়ালি ডিসেম্বর 28 লিখবে দেখো তোমাদের পরীক্ষার ডেট অনুযায়ী তোমরা লিখতে পারো কিংবা কোনো পার্টিকুলার ঘটনা যখন হয়েছিল তোমার যদি সেটা জানা থাকে সেই ডেটটা লিখতে পারো আদারওয়াইজ তোমরা প্রিভিয়াস যে কোনো ডেট লিখতে পারো নট নেসেসারি তোমাদের ডিসেম্বর 28 লিখতে হবে তোমরা এর আগে যে কোনো ডেটেই রিপোর্ট রাইটিংটা লিখতে পারো সেটা নিয়ে কিন্তু খুব একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই A tragic incident of stampede occurred yesterday evening around 6 p.m. at the Shiva temple in XYZ area, leaving several devotees injured. প্রথম সেন্টেন্সের মেন যে টপিকটা বা কি ঘটনা কোথায় ঘটছে কতজন আহত হচ্ছে বা কি ব্যাপার সেগুলো কিন্তু পুরোটাই লেখা হয় আর ট্র্যাজিক ইনসিডেন্ট অফ স্ট্যাম্পিড পদপৃষ্ট হওয়ার একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ইয়েস্টারডে গতকাল ইভিনিং এ গতকাল সন্ধ্যেবেলা অ্যারাউন্ড 6 p.m. সন্ধ্যে 6টা নাগাদ অ্যাট দি শিভা টেম্পল ইন এক্সওয়াইজেড এরিয়া এক্সওয়াইজেড এরিয়াতে শিব মন্দিরে ঘটনাটি ঘটে লিভিং সেভারাল ডিভোটিস ইনজিওর্ড এবং সেই ঘটনার জন্য বেশ কিছু ডিভোটিস বা ভক্ত কিন্তু ইনজিওর্ড হয়ে যায় আহত হয়ে যায় The mishap took place during a religious gathering কিংবা congregation দেখো রিলিজিয়াস গ্যাদারিংটাকে অর্থাৎ ধর্মীয় যে সভা বা ধর্মীয় জমায়েত তাকেই বলা থাকে কংগ্রিগেশন অর্থাৎ ধর্মীয় যে গ্যাদারিং তাকে বলা হয় কংগ্রিগেশন বলছে এই যে দুর্ঘটনাটা মিসআপটা ঘটেছিল একটা ধর্মীয় জনসভার সেই সময় when an unexpected power cut created panic among the hundreds of devotees gathered for the evening aarti on the auspicious eve of Shivaratri বলা হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছিল যখন ধর্মীয়ভাবে লোকজন জমায়েত হয়েছিল সেই মন্দিরে যখন একটা আনএক্সপেক্টেড পাওয়ার কাট হয় অর্থাৎ হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায় এবং তাতে কি হয় লোকজনের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয় তার মধ্যে একটা ভয় ছড়িয়ে পড়ে লোকজনের মধ্যে এবং হান্ড্রেডস অফ ডিভোটিস অর্থাৎ সেখানে শত শত ভক্তবৃন্দ জড়ো হয়েছিল তারা গ্যাদার্ড হয়েছিল জড়ো হয়েছিল কিসের জন্য ফর দি ইভিনিং আরতি সন্ধেবেলা যে আরতি হবে তার জন্য অন দি অসপিসাস ইভ খুব শুভ একটা মুহূর্ত কি শুভ মুহূর্ত শিবরাত্রি অর্থাৎ শিবরাত্রির দিন সন্ধেবেলা যখন আরতি হচ্ছে সেই আরতি দেখার জন্য যখন শত শত ভক্তবৃন্দ জমায়েত হয়েছিল তখন হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায় এবং সেই পাওয়ার কাট হওয়ার ফলে কিন্তু একটা লোকজনের মধ্যে প্যানিক ক্রিয়েট হয় ইন দি প্যানিক এবং সেই প্যানিকে পিপল বিগ্যান পুশিং ইচ আদার কিংবা তোমরা জসলিং अगेंस्ट ইচ আদার করতে পারো এখানে তোমরা পুশিং ইচ আদার ওই ভয় পেয়ে লোকজন কি করে একে অপরকে ধাক্কাধাক্কি শুরু করে কিংবা জসলিং अगेंस्ट ইচ আদার একে অপরের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করে দুটো মিনিং একই তোমরা দুটো যে কোনো একটা লিখতে পারো পুশিং ইচ আদার কিংবা জসলিং अगेंस्ट ইচ আদার টু গেট আউট অফ দি টেম্পল সেই টেম্পল থেকে বেরোনোর জন্য অর্থাৎ যখন পাওয়ার কাট হয়ে যায় লোকজন ভয় পেয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে ধাক্কাধাক্কি শুরু হয় দে ব্রোক দি ব্যারিকেড এই ধাক্কাধাক্কিতে মন্দিরের যে ব্যারিকেড ছিল যেখানে তারা ওয়েট করছিল সেই ব্যারিকেডটা ভেঙে যায় and some of them fell down এবং কিছু ভক্ত কি হয় সেখানে নিচে পড়ে যায় and others trampled them while running এবং অন্যরা যখন পালাচ্ছিল তখন তারা কি করে ওই লোকজনের গায়ের ওপর দিয়ে তাদেরকে মারিয়ে চলে যায় ট্রাম্পেলড করে তাদেরকে মারিয়ে চলে যায় পারিয়ে চলে যায় তাহলে ঘটনাটার বর্ণনাটা করা হলো যে ঘটনাটা আসলে কি ঘটেছিল কেন স্ট্যাম্পেড সিচুয়েশন তৈরি হলো তোমরা দেখবে এখানে যখন প্রশ্নগুলো করা হয়েছে তখন কিন্তু কয়েকটা হিন্টস বলা ছিল রিজন অফ দি স্ট্যাম্পেডের কারণটাকে সেটা খুব ভালো মতো এখানে কভার করা হয়েছে এবং তারপরে বলছে মেজার্স টেকেন বাই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের তরফে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল লোকজনকে বাঁচানোর জন্য আমরা এবার সেইটা দেখব যে কি করা হয়েছিল দি টেম্পল ভলান্টিয়ার্স অ্যান্ড লোকাল পুলিশ রাশড টু দ্য স্পট টেম্পলে যারা ভলান্টিয়ার ছিলেন স্বেচ্ছাসেবী ছিলেন তারা এবং লোকাল পুলিশ তারা সবাই দৌড়ে যায় সেই জায়গাতে অ্যান্ড ইমিডিয়েটলি স্টার্টেড দি রেস্কিউ অপারেশন এবং দ্রুত তারা উদ্ধার কার্য শুরু করে রেস্কিউ অপারেশন শুরু করে দে রেস্কিউড তারা উদ্ধার করেছিল সিরিয়াসলি ইনজিওর্ড পিপল অর্থাৎ খুব গভীরভাবে যারা আহত হয়েছিল তেমন লোকদের তারা
উদ্ধার করলো and sent them to the nearby hospital for treatment, এবং কাছের হসপিটালে তাদেরকে পাঠানো হয়েছিল ট্রিটমেন্টের জন্য। The temple authority was held responsible for the accident. টেম্পল অথরিটি বা মন্দির কর্তৃপক্ষকে কিন্তু ওয়াজ হেল্ড রেসপন্সিবল, তাদেরকে দায়ী হিসেবে ঘোষিত করা হলো ফর দি অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনার জন্য। অর্থাৎ এই দুর্ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করা হলো। অ্যান্ড দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অর্ডার্ড অ্যান ইনকোয়ারি ইনটু দি ইনসিডেন্ট, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা কি করেছে, অর্ডার করেছে যাতে এই ঘটনাটার কারণ খতিয়ে দেখা যায়। অ্যান ইনকোয়ারি, একটা তদন্ত তৈরি করতে বলেছে, তদন্ত করতে বলেছে এই ঘটনার কারণটা কি সেটা জানার জন্য। দি টেম্পল ম্যানেজমেন্ট কমিটি অ্যাসিওর্ড, টেম্পল ম্যানেজমেন্ট কমিটি তারা অ্যাসিওর করেছে লোকাল পিপলকে দ্যাট আ স্ট্রিক্ট ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন্স উড বি ইন এফেক্ট। বলা হয়েছে সেখানে যে তারা কিন্তু কঠোরভাবে এই ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন যেগুলো রয়েছে, কিভাবে এত ভিড় বা লোকজনকে ম্যানেজ করতে হয় সেই গাইডলাইনটা তারা ফলো করবে ডিউরিং দি রেস্ট অফ দি ফেস্টিভ্যাল, অর্থাৎ সারা যে শিবরাত্রি পুজো চলবে বা অনুষ্ঠান চলবে এই উৎসবের মধ্যে তারা এরপর থেকে ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন ফলো করবে যাতে এই রকম দুর্ঘটনা আর না ঘটে। নর্মালসি ওয়াজ রেস্টোর্ড সুন আফটার, খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিকতা ফিরে আসে। অ্যান্ড দি কন্ডিশন অফ মোস্ট অফ দি ইনজিয়ার্ড পিপল ওয়াজ স্টেটেড টু বি স্টেবল, এবং দি কন্ডিশন অফ দি মোস্ট অফ দি ইনজিয়ার্ড পিপল, অর্থাৎ বেশিরভাগ আহত লোকের যে অবস্থা ওয়াজ স্টেটেড, সেটা বলা হয়েছিল টু বি স্টেবল, সেটা স্থির বলে, অর্থাৎ তারা একটা সুস্থির কন্ডিশনে এসেছে, তাদের কিন্তু মানে শরীর খারাপ যেটা হয়েছিল বা তারা যে আহত হয়েছিল সেখান থেকে তাদের বিপদ কেটে গেছে। No news of any casualty has been reported so far. এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্যাজুয়ালিটি বা কোনো মৃতের সংখ্যা বা নিহতের সংখ্যা বা খবর জানা যায়নি। তাহলে হিন্টসে যা যা ছিল, কিভাবে ঘটনাটা ঘটলো সেটা আমরা লিখলাম এবং উদ্ধার কার্যটা লেখা হলো, এবং তারপরে মন্দির কর্তৃপক্ষ বা প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছিল সেটাও ডিটেলে লেখা হয়েছে। এরপরে আমরা প্রেসি যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সলভ করব। প্রেসিটা একবার তোমাদেরকে পড়ে বাংলা মানেটা বুঝিয়ে দিই, তারপর আমরা আনসারটা দেখব। ইট ম্যাটার্স ভেরি লিটল ওয়্যার ইউ গো অর ওয়েন ইউ গো। বলছি তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, খুব বেশি ম্যাটার করে না, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ইট ম্যাটার্স লিটল হোয়াট ইউ ডু, তুমি যা করো, তোমার যে কাজকর্ম সেটা কিন্তু অল্প হলেও ম্যাটার করে। অর্থাৎ তুমি কোথায় ঘুরতে যাচ্ছ, কখন ঘুরতে যাচ্ছ, তার থেকে ম্যাটার করে তুমি গিয়ে কি করছো। দ্য থিং ইটসেলফ ম্যাটার্স, যে জিনিসটা তুমি করো সেই জিনিসটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। এবং এই যে জিনিসটা যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা কি, দ্য থিং ইজ হলিডে, সেটা হচ্ছে ছুটি, হলিডে বা ছুটি। দ্য ব্রেক ফ্রম দি মনোটনি অফ রুটিন, অর্থাৎ তোমার যে দৈনন্দিন কাজকর্ম, রুটিন মেপে যে কাজকর্ম মেপে সেটা থেকে ব্রেক, সেই যে মনোটনি বা একঘেয়েমি সেখান থেকে একটা ব্রেক নিচ্ছ। অ্যান্ড দি ডিসিপ্লিন অফ আর্নিং আ লিভিং, এবং তুমি যে কাজকর্ম করছো, চাকরি বাকরি করছো, রোজ অফিস যাচ্ছ, সেইখান থেকেও কিন্তু একটা তুমি রিলিফ পাচ্ছ, অর্থাৎ তোমার ছুটি পাচ্ছ সেখান থেকে। অর্থাৎ প্রত্যেক দিনের কাজের যে একঘেয়েমি এবং প্রত্যেক দিন কাজ করা বা পয়সা রোজগার করার যে কাজ, তার যে শৃঙ্খলা, ডিসিপ্লিন, সেখান থেকে একটা রেস্ট বা সেখান থেকে একটা রিলিফ পাওয়া যাচ্ছে ছুটির মধ্যে। টু গেট অ্যাওয়ে, to be free for a brief spell, to feel that you have not get up at the appointed hour, to know that you can linger over your breakfast, to realize that the usual business train will depart without you, to look upon new scenes and strange faces, to breathe fresh air, to hear different sounds, to do different things, or better still, to do nothing at all, that is holiday. এখানে অনেকটা হলিডের একটা মানে সংজ্ঞা দিয়েছে, ডেফিনেশন দিয়েছে বলতে পারো। বলছে টু গেট অ্যাওয়ে, তুমি যে পালিয়ে যাচ্ছ, দূরে চলে যাচ্ছ, টু বি ফ্রি ফর আ ব্রিফ স্পেল, অল্প কিছুদিনের জন্য তুমি নিজেকে ফ্রি মনে করছো, স্বাধীন বলে মনে করছো। টু ফিল দ্যাট, এটা তুমি উপলব্ধি করছো, অনুভব করছো, দ্যাট ইউ হ্যাভ নট গেট আপ অ্যাট দ্য অ্যাপয়েন্টেড আওয়ার, যে প্রত্যেক দিন সকালে যখন ঘুম থেকে উঠছো সেই একই টাইমে আজকে ঘুম থেকে ওঠোনি। টু নো দ্যাট ইউ ক্যান লিঙ্গার ওভার ইউর ব্রেকফাস্ট, এবং তুমি এটা জানতে পারলে যে তোমাকে আজকে কিন্তু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কোনো মতে নাকে মুখে গুজে দৌড়াতে হচ্ছে না। ইউ ক্যান লিঙ্গার ওভার, তুমি অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে ব্রেকফাস্টে তুমি কিন্তু এনজয় করতে পারো। টু রিয়ালাইজ, এটা তোমাকে উপলব্ধি করতে হবে দ্যাট দি ইউজুয়াল বিজনেস ট্রেন উইল ডিপার্ট উইদাউট ইউ, প্রত্যেক দিন যে ট্রেনটা তোমাকে নিয়ে রওনা দেয়
আজকে সেই ট্রেনটা তোমাকে ছাড়াই রওনা দিয়েছে। টু লুক আপন নিউ সিনস অ্যান্ড স্ট্রেঞ্জ ফেসেস, তুমি কি করছো? নতুন নতুন দৃশ্য দেখছো, নতুন নতুন জায়গা দেখছো, নতুন নতুন মানুষের সঙ্গে তোমার পরিচয় হচ্ছে। টু ব্রিথ ফ্রেশ এয়ার, তুমি সতেজ হাওয়াতে নিঃশ্বাস নিচ্ছ। টু হিয়ার ডিফারেন্ট সাউন্ড, বিভিন্ন রকমের আওয়াজ শুনছো। টু ডু ডিফারেন্ট থিংস, বিভিন্ন রকমের জিনিস তুমি করছো। আর বেটার স্টিল, টু ডু নাথিং অ্যাট অল, এবং আরো বেশি ভালো, কিছুই করছো না। দ্যাট ইজ হলিডে। এটাই হচ্ছে ছুটি, এটাকে ছুটি বলা হয়। ফিক্স আপন আ প্লেস, একটা জায়গা ঠিক করো। নো ম্যাটার হোয়াট প্লেস, এনিওয়্যার, কোথায় ঠিক করছো যায় আসে না, এনিওয়্যার, যে কোনো জায়গায় হতে পারে। পুট আ ফিউ থিংস ইন আ ব্যাগ, ব্যাগে অল্প কিছু জিনিস ভরে নাও। দ্য ফিউয়ার দ্য বেটার, যত কম জিনিস হয় তত ভালো হবে, হাঁটতে চলতে সুবিধা হবে। অ্যান্ড গো, এবং বেরিয়ে পড়ো। দ্য চেঞ্জ, আই রিপিট, আমি রিপিট করে বলছি, তুমি যে পরিবর্তনটা দেখবে, ইজ দ্য থিংস, জায়গাগুলো, জিনিসপত্র, সিনারি, দৃশ্যগুলো, অর অ্যামিউজমেন্টস, যে জিনিসগুলো তুমি করবে, যেগুলোতে মজা পাবে, হার্ডলি কাউন্ট ইন দিস গ্রেট বিজনেস, খুব বেশি কিন্তু তাদের মাথা ব্যথা করা দরকার নেই, বা সেগুলো কিন্তু খুব একটা আমাদের কাজে লাগবে না। তুমি কি কি দেখলে, হ্যাঁ, কি কি মজা করলে, সেগুলো খুব একটা কাজে লাগবে না। কারণ, for unless a man carry all the beauty of the world in his own mind and all the joy of life in his own heart, he will not find them themselves. খুব সুন্দর কথা, বা বলতে পারো এই প্যাসেজের বোধহয় সব থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্স হচ্ছে যে এই যে দৃশ্যপট দেখছি, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে, বিভিন্ন মজা করছি, সেগুলো কিন্তু একদমই ধর্তব্যের মধ্যে পড়ে না, আনলেস, যদি না আ ম্যান ক্যারি অল দি বিউটি, অর্থাৎ একজন মানুষ তার সমস্ত সৌন্দর্যগুলো অফ দি ওয়ার্ল্ড, এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলো ক্যারি করছে, বহন করছে, ইন ইজ ওন মাইন্ড, নিজের মনের মধ্যে, অ্যান্ড অল দি জয় অফ লাইফ ইন ইজ ওন হার্ট, এবং জীবনের সমস্ত আনন্দকে নিজের মনের মধ্যে উপলব্ধি করছে। হি উইল নট ফাইন্ড দেম দেমসেলস, সে কিন্তু নিজে নিজে তাদেরকে খুঁজে পাবে না, কোথায় মনে শান্তি আছে, কোথায় আনন্দ আছে, সেগুলোকে খুঁজে পাবে না, যদি না সেই মানুষটা নিজের মনের মধ্যে শান্তি এবং সুখ, সেই সৌন্দর্যগুলোকে সে খুঁজে বের করছে। ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বাইরে সেগুলোকে কোথাও খুঁজে পাবে না। আনলেস উই ক্যারি দ্য স্পিরিট উইদিন আস, যদি না আমরা আমাদের মনের ভেতরেই সেই স্পৃহাটাকে বহন করি অ্যাজ পার্ট অফ আওয়ার পার্সোনাল কিট, আমাদের জিনিসপত্রের সঙ্গে, উই শ্যাল নট ফাইন্ড ইট এলসওয়্যার, আমরা বাইরে অন্য কোথাও খুঁজে পাবো না। উই আর জয় অ্যান্ড সরো, আমরা কিন্তু আনন্দ এবং দুঃখ, অ্যান্ড দি ওয়ার্ল্ড অ্যাবাউট আস বাট ম্যাটেরিয়াল ফর দেয়ার এক্সপ্রেশন, এবং বলা হচ্ছে যে আমাদের মনের যা ইমোশনস, আমরা যেরকম মেন্টাল কন্ডিশনে রয়েছি, মেন্টাল স্টেটে বিলং করি, আমরা চারপাশটাকে ঠিক সেরকম ভাবেই দেখি। আমাদের মনের মধ্যে যে আনন্দ আছে, যে দুঃখ আছে, যে সরো, জয় আছে, সেগুলোই কিন্তু আলটিমেটলি আমরা বাইরের পৃথিবীতে রিফ্লেক্টেড হতে দেখি। যদি খুব সহজ ভাষায় বোঝানো হয়, যদি তোমার মন খুব ভালো থাকে, হ্যাপি থাকো, তাহলে অবশ্যই বাইরে চারপাশে যা দেখবে তাতে তোমার মন ভালো হবে। আর যদি তোমার মন খারাপ থাকে, মুড অফ থাকে, আপসেট থাকো কোনো কারণে, তাহলে বাইরের পৃথিবীর সবকিছুকেই বোরিং মনে হবে, ডাল মনে হবে, আনইন্টারেস্টিং মনে হবে। সুতরাং এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে, প্যাসেজের যে মেন সেন্টেন্স, সেটা হচ্ছে যে কোনো মানুষ যখন ঘুরতে যায়, অবশ্যই সেই জায়গাটা রয়েছে, নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছু দেখছে, সেগুলো যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যদি সে তার মনের মধ্যে এই ঘুরতে যাওয়ার আনন্দকে ক্যারি না করে, তাহলে কিন্তু ঘুরতে যাওয়াটা পুরোপুরি বৃথা হবে, এবং সে পৃথিবীতে কোথাওই তার ঘোরার যে আসল জায়গা সেটাকে খুঁজে পাবে না। এখানে দেখো, আমরা এবার ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো আন্ডারলাইন করব। ডেফিনেটলি তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে তোমার এই যে মনোটনি থেকে ব্রেক, বা আর্নিং আ লিভিং থেকে ব্রেক নেওয়া হচ্ছে, এবং তারপরে তোমার হলিডে আসছে, এবং তুমি সেই হলিডেতে কি করছো? তুমি হলিডেতে নিজের মনের মধ্যে সমস্ত যে জয় আছে, সমস্ত যে বিউটি আছে, সেটাকে ক্যারি করছো, যেটা তুমি বাইরে খুঁজে পাবে না, বা নিজে নিজে একা একা খুঁজে পাবে না। এবং এই যে বলছো, যদি আমাদের মনের মধ্যে আমরা এই ঘুরতে যাওয়া ছুটিটার যে একটা স্পিরিট রয়েছে, সেটাকে যদি নিজের মনের মধ্যে অনুভব করি, তাহলে কিন্তু আমাদের মানে ঘুরতে যাওয়ার যে আসল আনন্দ সেটা আমরা পাবো, না হলে আমরা কোথাও পাবো না। বাইরে আমরা যতই খুঁজি না কেন আনন্দটাকে বা সৌন্দর্যকে আমরা পাবো না। এবং বলা হচ্ছে যে আমরা যে আনন্দ বা দুঃখটাকে
ফিল করি, সেটা কিন্তু আসলে আমাদের বাইরের পৃথিবীতেও রিফ্লেক্টেড হয়। এই যে সেন্টেন্সগুলো আমি আন্ডারলাইন করলাম, সেগুলোর ওপরে বেস করে আমরা এবার মেইন যে প্রেসি রাইটিং সেটা লিখব। এখানে টাইটেল দেওয়া হয়েছে ট্রু স্পিরিট অফ হলিডে, অর্থাৎ ছুটির যে আসল আত্মা, ট্রু স্পিরিট অফ হলিডে। Holiday gives people a chance to refresh themselves from their monotonous daily life. হলিডে কি করে? মানুষকে দেয়, হলিডে গিভস পিপল আ চান্স, মানুষের সুযোগ দেয় টু রিফ্রেশ দেমসেলস, নিজেদেরকে রিফ্রেশ করতে, সতেজ করতে, ফ্রম দ্য মনোটোনাস ডেলি লাইফ, তাদের যে একঘেয়ে প্রাত্যহিক জীবন সেখান থেকে তাদেরকে মুক্তির জন্য তাদের কিন্তু একটা বলতে পারো রিফ্রেশের জন্য সুযোগ দেয় ছুটিটা। দি হলিডে ডেস্টিনেশন ডাজন্ট ম্যাটার, তুমি হলিডেতে কোথায় ঘুরতে যাচ্ছ সেটা ম্যাটার করে না, অর্থাৎ তোমার গন্তব্য কোনটা সেটা কিন্তু ম্যাটার করছে না, তুমি কোন গন্তব্যে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু ম্যাটার করে না। হোয়াট ওয়ান ডাজ ডিউরিং হলিডে ম্যাটার্স, ঘুরতে গিয়ে তুমি কি কি করছো সেটা কিন্তু ম্যাটার করে। বলা হচ্ছে হোয়াট ওয়ান ডাজ ডিউরিং হলিডে ম্যাটার্স, অর্থাৎ ঘুরতে গিয়ে তুমি যা যা কাজ করছো বা যেভাবে তুমি এনজয় করছো সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে। Moreover, unless he carries beauty, দেখো সরি, আনলেস এখানে হি বলতে আনলেস দি ট্রাভেলার, আমি এখানে ট্রাভেলার মিন করছি, ঠিক আছে, আনলেস দি ট্রাভেলার ক্যারিজ বিউটি, যদি না সেই পথিক ক্যারি করে, বহন করে, বিউটি জয়, সৌন্দর্যকে, ঠিক আছে, আনন্দকে, ইন হিজ হার্ট, নিজের মনের মধ্যে, হি উইল নট ফাইন্ড দেম আউটসাইড, এই জয় বা বিউটি এগুলোকে কিন্তু সে বাইরের পৃথিবীতে খুঁজে পাবে না। যদি না ট্রাভেলার নিজের মনের মধ্যে এই আনন্দগুলোকে, উপভোগগুলোকে তারা বহন করে, সে কিন্তু বাইরের পৃথিবীতেও এগুলোকে খুঁজে পাবে না। সো দ্য ট্রু স্পিরিট অফ হলিডে লাইজ ইন দি হার্ট অফ দি ট্রাভেলার, তাই বলা যায় ট্রু স্পিরিট অফ হলিডে, অর্থাৎ ছুটির যে আসল মজা, আনন্দ, সেটা কিন্তু লাইজ ইন দি হার্ট অফ দ্য ট্রাভেলার, ট্রাভেলারের মনের মধ্যে বা হৃদয়ে কিন্তু সেটা রয়েছে। এখানে 52 ওয়ার্ডস এর মধ্যে আমি মেন যে প্রেসি সেটা লিখেছি, তোমরা চাইলে আরো কম শব্দের মধ্যে লিখতে পারো, বা তোমাদের যদি মনে হয় কোথাও কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট লিখে জানাবে। এরপর চলে আসছি আমরা আমাদের যে ট্রান্সলেশন রয়েছে সেই ট্রান্সলেশনে প্রত্যেকটা সেন্টেন্স আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে একজন দেশপ্রেমিক হলেন তিনি যিনি তার দেশকে ভালোবাসেন। একজন দেশপ্রেমিক হলেন তিনি যিনি তার দেশকে ভালোবাসেন। তাহলে একজন দেশপ্রেমিক হলেন তিনি যিনি, এখানে কিন্তু একটা তিনি যিনি করে আমরা সাবক্লজ দেখতে পাচ্ছি, তাই তাহলে সাবক্লজ দেখতে পাচ্ছি। তাহলে একজন দেশপ্রেমিক হলেন, এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, কারণ এটা জেনারেলাইজড ওয়েতে বলা হচ্ছে, জেনারেল কিছু কমেন্ট লেখা আছে। আ পেট্রিয়ট, একজন মানুষ, ইজ এ ম্যান, আ পেট্রিয়ট ইজ এ ম্যান, অর্থাৎ দেশপ্রেমিক হলেন এমন একজন যিনি তার দেশকে ভালোবাসেন। যিনি বলতে হু থেকে আমরা একটা সাবক্লজ লিখছি, হু লাভস, ভালোবাসেন তার দেশকে, হু লাভস হিজ কান্ট্রি। ওকে, সো আ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, কমা, নিজের দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। তাহলে দেশের জন্য কাজ করেন, ওয়ার্কস, এখানে সাবজেক্ট আ পেট্রিয়ট, তবে ভার্বের সাথে এস বসবে, ওয়ার্কস দেশের জন্য, তাহলে ওয়ার্কস ফর ইট, দেখো হিজ কান্ট্রিটা আবার রিপিট না করে ফর ইট করে দেওয়া হলো। তাহলে আ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, কমা, ওয়ার্কস ফর ইট, তার জন্য কাজ করেন, এবং অ্যান্ড তার জন্য লড়াই করতে ও মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকেন। তার জন্য লড়াই করতে ও মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকেন, তাই তো। তাহলে আমরা বলতে পারি ইজ উইলিং, ইচ্ছাকৃত থাকেন, মানে ইচ্ছাকৃতভাবে, ইজ উইলিং, ঠিক আছে। প্রস্তুত থাকেন বলতে ইজ উইলিং বা ইজ রেডি বলতে পারো, ঠিক আছে, ইজ রেডি। তারপরে কি বলছে? লড়াই করতে, টু ফাইট, লড়াই করা, অ্যান্ড টু ফাইট অ্যান্ড টু ডাই, মরতেও পারেন, তাই তো, মৃত্যুবরণ করতে পারেন, টু ডাই ফর ইট, ইহার জন্য, ফর ইট, দেশের জন্য। তাহলে পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, এখানে আমরা সবকটাই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, ওয়ার্কস ফর ইট,
অ্যান্ড ইজ উইলিং কিংবা ইজ রেডি টু ফাইট, অর্থাৎ লড়াই করতে প্রস্তুত, অ্যান্ড টু ডাই ফর ইট, এবং এর জন্য কিন্তু মৃত্যুবরণ করতেও প্রস্তুত। নেক্সট সেন্টেন্স, প্রতিটি সৈনিক তার কর্তব্যের ব্যাপারে দায়বদ্ধ থাকেন। প্রতিটি সৈনিক, তাহলে এভরি সোলজার, বলছেন দায়বদ্ধ থাকেন, অর্থাৎ এভরি সোলজার ইজ রেসপন্সিবল বলতে পারো, ইজ রেসপন্সিবল, দায়বদ্ধ। কিংবা আমরা এখন বলতে পারি যে ক্যান বি হেল্ড রেসপন্সিবল, তাকে দায়ী করা যেতে পারে, ক্যান বি হেল্ড রেসপন্সিবল, তাকে দায়ী করা যেতে পারে, এটাও লিখতে পারো। কিংবা ইজ রেসপন্সিবল, কিংবা বলতে পারো যে ইজ বাউন্ড, বাধ্য, দায়বদ্ধ থাকে মানে বাধ্য। বা এখানে বলতে পারো ইজ অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল মানেও কিন্তু দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে, অ্যাকাউন্টেবল কথাটা বলতে পারো, অ্যাকাউন্টেবল। টু, কি করতে, তার কর্তব্যের ব্যাপারে, তার কর্তব্যের ব্যাপার মানে কর্তব্য করতে, তাহলে টু ডু হিজ ডিউটি, টু ডু হিজ ডিউটি, তার কর্তব্য করতে। কিন্তু বাট শ্রেষ্ঠ সৈনিকরা, শ্রেষ্ঠ সৈনিকরা বলতে দি বেস্ট সোলজার্স, শ্রেষ্ঠ সৈনিকরা দি বেস্ট সোলজার্স তার চেয়ে বেশি কিছু করেন। শুধুমাত্র যে তারা কর্তব্য করলো তা নয়, তার বাইরেও তাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে। তাহলে দি বেস্ট সোলজার্স, সব থেকে শ্রেষ্ঠ যে সৈনিকরা, তার চেয়ে বেশি কিছু করেন, ডু করেন, মোর দ্যান দিস, এটার থেকে বেশি কিছু করেন। দি বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস। তারা তাদের জীবনের ঝুঁকি নেন, তারা তাদের জীবনের ঝুঁকি নেন, তারা দে, তারা নেন, দে ঝুঁকি নেন, তারা তাদের রিস্ক দেয়ার লাইফস, ঝুঁকি নেন মানে দে রিস্ক দেয়ার লাইফস, তাদের জীবনের ঝুঁকি নেয়, দে রিস্ক দেয়ার লাইফস। কারণ, কারণ বিকজ, তারা ঝুঁকি নেন বিকজ, বিকজ তারা দেশের পাহাড় উপত্যকা, তার শহর ও গ্রাম, তার জনগণ ও তাদের জীবনধারাকে ভালোবাসেন, বিকজ তারা ভালোবাসেন, বিকজ দে লাভ, তারা ভালোবাসে, দে লাভ, কি ভালোবাসে, তারা তাদের দেশের পাহাড়, দেশের পাহাড়, তাহলে দে লাভ দি হিলস, তাই তো, পাহাড়, হিলস, আর কি উপত্যকা, অ্যান্ড ভ্যালিজ, হিলস অ্যান্ড ভ্যালিজ, ঠিক আছে। আর কি ভালোবাসে, তার শহর, ইটস সিটিজ, ইটস সিটিজ অ্যান্ড গ্রাম, গ্রাম বলতে আমরা এখানে অবশ্যই ভিলেজেস বলতে পারি, সিটিজ অ্যান্ড ভিলেজেস। তারপর কি বলছে, তার জনগণ, ইটস পিপল, তার জনগণ, ইটস পিপল, এবং তাদের জীবনধারা, অ্যান্ড ইটস পিপল অ্যান্ড দেয়ার লাইফস্টাইল বলতে পারো, জীবনধারা, লাইফস্টাইলস, কিংবা ওয়ে অফ লাইফ, দেয়ার ওয়ে অফ লাইফ। তারা জীবনের ঝুঁকি নেন, দে রিস্ক দেয়ার লাইফস, কারণ বিকজ দে লাভ দ্য হিলস অ্যান্ড ভ্যালিজ, তারা ভালোবাসে পাহাড় এবং ভ্যালিকে। আচ্ছা, এখানে লাভ দেশের, তো দেশের বলতে আমরা এখানে ইটস বলতে পারি, ইটস ভ্যালিজ, হিলস অ্যান্ড ভ্যালিজ, মানে এটার পাহাড় এবং পর্বতকে, এটা বলতে দেশেরটাই বলছে, দেশের কথাই বলছে। দে লাভ ইটস হিলস অ্যান্ড ভ্যালিজ, ইটস সিটিজ অ্যান্ড ভিলেজেস, শহর এবং উপত্যকা, গ্রাম, তার জনগণ, ইটস পিপল, অ্যান্ড তাদের জীবনধারা, ক্যান দেয়ার লাইফস্টাইলস, কিংবা দেয়ার ওয়ে অফ লাইফ। তারা শেষ পর্যন্ত তৈরি থাকেন, তারা শেষ পর্যন্ত তৈরি থাকেন সেই শত্রুকে প্রতিহত করতে, তাহলে তারা প্রস্তুত থাকেন, তারা প্রস্তুত থাকেন, দে আর রেডি, দে আর রেডি টু, কি করতে, প্রতিহত করতে, প্রতিহত করতে, তাই তো, তার ডিফেন্ড, দে আর রেডি টু ডিফেন্ড, দে আর রেডি টু ডিফেন্ড, শেষ পর্যন্ত, ডিফেন্ড ইট, তাই তো, প্রতিহত করতে,
তা দে আর রেডি টু ডিফেন্ড ইট কতক্ষণ? শেষ পর্যন্ত, টিল দেয়ার লাস্ট ব্রেথ, তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, টিল দেয়ার লাস্ট ব্রেথ, নিজের শেষ যে নিঃশ্বাস সেই পর্যন্ত, মানে তারা শেষ পর্যন্ত তৈরি থাকেন। দে আর রেডি টু ডিফেন্ড ইট টিল দেয়ার লাস্ট ব্রেথ, সেই সব শত্রুর বিরুদ্ধে, তাহলে লাস্ট ব্রেথ against, কাদের বিরুদ্ধে? against enemies, শত্রুর বিরুদ্ধে, যারা, যারা থেকে একটা সাবক্লাস তৈরি হচ্ছে হু, এই দেশকে দখল করতে চায়, তারা চায়, তাই তো? তার মানে হু ট্রাই, তারা চেষ্টা করে, ট্রাই টু, কি বলছে? বলছে দখল করতে চায়, দখল করতে চায় মানে জিততে চায়, মানে কঙ্কার, কঙ্কার, এবং কি করতে চায়? ধ্বংস করতে, and destroy it. They are ready to defend, তারা প্রস্তুত থাকেন প্রতিহত করতে, till their last breath, নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শত্রুকে প্রতিহত করতে, against enemies, শত্রুদের বিরুদ্ধে, who, সেই সমস্ত এনিমিরা যারা, try to conquer and destroy it, যারা কিনা চেষ্টা করে আমাদের এই দেশকে দখল করতে এবং ধ্বংস করতে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর আগে তোমাদের যে ক্লাসেসগুলো নিয়ে আসা হয়েছে, একদম লাস্ট মোমেন্টে তোমরা যতটা পারো রিভাইজ করো। যত তোমরা পুরনো পড়া ভালো মতো রিভাইজ করবে, তত তোমাদের পরীক্ষা প্রিপারেশন আরো ভালো হবে এবং তোমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।